সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষের আমরা যাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছি, ইনি প্রথম থেকেই একটু পরের জিনিসের লোভ বেশি। নিজের বউকে নিয়ে সংসার করতে পারে না, হাসিনাকে নিয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? উনি নিজের বউকে নিয়ে সংসার করতে পারেননি, এখন হাসিনার প্রতি এত ভালোবাসা, ওনাকে রেখে দিয়েছেন ঠাকুরের মতো। উনি মুসলিম বিদ্বেষী, মুসলমানদেরকে দেখতে পারে না, কিন্তু হাসিনাকে খুব ভালোবাসে উনি। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। কাতারের স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ প্রধান উপদেষ্টাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের যে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ছিল বাংলাদেশ ইস্যুতে, ওটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ঝুঁকানোর জন্য বা বাংলাদেশকে ঝুঁকানোর জন্য ভারত নানান পদক্ষেপ নিচ্ছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। গতকালকে তারা বলছে যে তাদের উত্তর এবং পূর্ব রাজ্যগুলোর মধ্যে যে যোগাযোগকারী রেল নেটওয়ার্কিং সিস্টেম, এটাও তারা বন্ধ করে দিয়েছে। তো তার মানে কি বাংলাদেশ ঝুঁকে যাবে? না। চীন চাচ্ছে বাংলাদেশকে তাদের পকেটে নিতে, আর বাংলাদেশ কি চাচ্ছে? বাংলাদেশও এই মুহূর্তে চাচ্ছে ভারতের সামনে ঝুঁকবে না, প্রয়োজনে চীনের পকেটে যাবে। সেটা আজকে সে কারণে আমি এই পারভেজের হত্যার সাথে সম্পৃক্ত, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, তার দ্রুত গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় আনার আমি উদাত্ত আহ্বান জানাই। আমি পারভেজকে কোনো দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। পারভেজ একজন ছাত্র, পারভেজ আমাদের সন্তান, পারভেজ আমাদের ভাই, পারভেজ আমাদেরই পরিবারের কারো না কারো সদস্য। তাকে কেউ মেরে এভাবে পার পেয়ে যাবে, সেটা আমি চাই না। নিক্সন চৌধুরীর বউ, তারও যে পরিমাণ সম্পদ সেটা ধরা খাইছে, সেটা জব্দ হয়েছে। নিক্সন চৌধুরীকে তো চেনেন, মুজিবুর রহমান চৌধুরী ই নিক্সন, এরকম নাম, তো সংক্ষেপে নিক্সন চৌধুরী। উনি বরাবর স্বতন্ত্র এমপি হন, দলের কাজী জাফরুল্লাহ আছেন, ওনাকে নমিনেশন দেয় আর উনি যেতেন। এটা হচ্ছে শেখ হাসিনার খেলাধুলা আর কি। রুমিন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে, আমি বিচার দিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না। যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে, তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কিভাবে? অনেকগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। তো তারপরে বলবো, আসলে আজকের এই ভিডিওর শুরুতেই যে দেখেছেন, নরেন্দ্র মোদীর দেশে থেকেই নরেন্দ্র মোদীকে একটু একেবেলা বাস দিছে। অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে যে নরেন্দ্র মোদী বাসভবনে রেখেছে বা তার কাছে রেখে দিয়েছে, শেখ হাসিনাকে এত ভালোবাসে নরেন্দ্র মোদী, এই ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে কিন্তু নরেন্দ্র মোদীকে একদম আইক্যওয়ালা বাস একদম তার পিছনের রাস্তায় গুজিয়ে দিয়েছে ভারতীয় একজন আলেম। ধন্যবাদ জানাই তাকে। আর এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, আজকের ভিডিও লাস্ট মুহূর্তে দেখাবো। আসলে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ইতিমধ্যে আপনারা সকলে জানেন, গতকাল সন্ধ্যায় কিন্তু কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে সেখানে পৌঁছেছেন এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলতে পারেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব একের পর এক চলছে এবং অগ্রসর হচ্ছে। একের পর এক ভারত বাংলাদেশের সম্পর্ক বিনষ্ট হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে এটা? যেদিন থেকে হাসিনা খালা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সেদিন থেকেই। অর্থাৎ ভারতের সাথে যখন বনিবনা হচ্ছে না, বাংলাদেশের আগের মতো কোনো কিছু মিল পড়ছে না, তখন থেকে এরকম শুরু হয়েছে। তো যাই হোক, তারপরে চরমোনাই নায়েবে আমির, বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিএনপির টপ লেভেলের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে পারেন যে কঠিনভাবে একটু অশ করে দিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওগুলো দেখলেই হয়তো আপনারা সবগুলো বিষয়ে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো সবাইকে বলবো যে ভিডিও শুরুতে যেহেতু অংশবিশেষগুলো দেখছেন, তো বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। রুমিন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে, আমি বিচার দিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না। যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে, তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কিভাবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনের বিষয় কথা একেবারে স্পষ্ট, স্পষ্ট বলে কিছু নেই। এবং আমরা প্রথম যে বক্তব্য দিয়েছি, আদৌ পর্যন্ত একই বক্তব্য আসছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু নির্বাচনই বাংলাদেশের সমস্যার একমাত্র সমাধান নয়। আমাদের দেশে হাজারো সমস্যা আছে। যদি নির্বাচনই একমাত্র সমস্যার সমাধান হয়, এদেশে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমরা মনে করি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেয়া হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। শুধু এতটুকু উদাহরণ দিই, যারা ভোট কাউন্ট করবে, যারা মাঠ পর্যায়ে থাকবে, সেই প্রশাসন কি এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে তারা কি সংস্কৃত হয়েছে? তাদের কি অ্যাক্টিভিটিস বেড়েছে? তারা কি বর্তমানে চাঁদাবাজি বন্ধ করতে পারছে? সন্ত্রাসী বন্ধ করতে পারছে? যদি এখনই না পারি, তাহলে নির্বাচন পিরিয়ডে পারবো কিভাবে? আমি এই কথা বলবো না ডিসেম্বরে, জানুয়ারিতে, জুনে। আমি এই কথা বলবো না কবে নির্বাচন হবে। আগামীকাল নির্বাচন হোক, কিন্তু সংস্কারের পরে নির্বাচন হোক। এখন সংস্কার করতে যতদিন লাগে, আমি মনে করি একটা যৌক্তিক সময় সংস্কার করা উচিত।
কমপক্ষে এমন সংস্কার করা উচিত যে সংস্কারের ভিত্তিতে কমপক্ষে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সবার ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং পরিবেশ সৃষ্টি করে একটা নির্বাচনের জন্য যেই সময়টুকু প্রয়োজন, যে সংস্কারের প্রয়োজন, কমপক্ষে এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন দেওয়া হোক। যদি সংস্কারের আগে নির্বাচন দেওয়া হয় তাহলে কোনো অবস্থাতেই এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এটা আমি মনে করি। ঠিক, কিন্তু আপনি বলছেন যে যৌক্তিক সময়টা নিয়ে একটা বিতর্ক রয়েছে। দুটি টাইম লাইন আমরা দেখতে পাচ্ছি সামনে, একটি হলো ডিসেম্বর আর একটি হলো জুন। রেফারেন্ডাম দিয়ে দেন, রেফারেন্ডাম দিয়ে দেন, গণভোট দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু আপনি যে যৌক্তিক আপনি যৌক্তিক সময়ের কথা বলছেন, সেই যৌক্তিক সময়টা আপনি বলছেন যতদিন লাগুক একটা যৌক্তিক সময়, এর বাদে আমরা দেখতে পাচ্ছি দুটি টাইম লাইন। সেই দুটি টাইম লাইনকে আপনি যৌক্তিক সময় মনে করেন না, নাকি এর চেয়ে বেশি কিছু প্রয়োজন তাও দেওয়া উচিত বলে মনে করেন? আমরা যখন মনে করবো যৌক্তিক সময়ের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান হলে জনগণ সেটা গ্রহণ করবে, আমি সেটা যৌক্তিক সময় মনে করি। এখন যা নির্বাচনের জন্য আমরা সুগ্রীব, এরা তো আওয়ামী লীগের 29 সন পর্যন্ত সময়কে মেনে নিয়েছিল। এখন আমরা সত্যি কথা পারতেছি না কেন, এর কারণটা কোথায়? আচ্ছা আপনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টুকুতে আসছে, যুদ্ধ বিধ্বস্ত এক দেশ, হাজার ঋণগ্রস্ত এক দেশ, যেখানে আওয়ামী লীগের সাজানো এক প্রশাসন, আপনি যদি হুট করে মনেই করেন যে 2-1 দিনের মধ্যেই বা 8 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচন দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমি দেখছি অনেক জ্ঞানীরাই মনে করে না। কেউ মনে করে না তা না, আমি অধিকাংশ জ্ঞানী কথাই বলছি, তারা মনে করেন না। এবং দেখবেন যাদের দল নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না, এমনকি দেখেন রুমিন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে, আমি বিচার দিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না। এটা আমার বক্তব্য না। আবার সেখানে দেখেন যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে, তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কিভাবে? আগে কমপক্ষে নমুনা দেখাক। আর আমরা মনে করি বিএনপিকে এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থা বাধা হয়ে দাঁড়াতে পারে, আপনি সেটাকে ইঙ্গিত করছেন? না, আমি কার কথা স্পষ্ট বলছি না, আমি মনে করি যারা মনে করি, যেমন আমিও যদি আমার দলকে কন্ট্রোল করতে না পারি তাহলে তো এটা হবে সৃষ্টি হবে। নিশ্চিত কিভাবে করবে, এটা কোন পর্যায়ে আপনি হলে পরে আপনি নিশ্চিত? স্থানীয় নির্বাচনটা দেখো কমপক্ষে, আমরা দেখি সেখানে অবস্থাটা কি। একটা আমরা একটা টেস্ট কেস করি, স্থানীয় নির্বাচনটা আমরা দিই, যদি দেখি সেখানে না সবাই ভদ্র বিশিষ্ট, দখলদারি নাই, টাকাটাকি নাই, হুমকি নাই, ধুমকি নাই, এবার যদি এবং প্রশাসন দেখি নিরপেক্ষ নির্বাচন গ্রহণ করছে, তাহলে কমপক্ষে টেস্ট কেস হয়ে গেল। এটাও তো জাতি কমপক্ষে মেসেজ পাবে না নির্বাচন গ্রহণযোগ্য হবে। দেখেন, যদি 2025 সাল নিয়ে ভবিষ্যৎবাণী সত্যি হয়ে থাকে, এখন ভবিষ্যৎবাণীতে আমি বিশ্বাস করি না, তবে সিচুয়েশন, সিমটম, অ্যাক্টিভিটিস আমরা যা দেখছি, সেই অ্যাক্টিভিটিসগুলো বলছে যে আগামী 2025-এর পর বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন ঘটবে, বাবা ভাঙা অথবা নস্ট্রাদামাসের ভবিষ্যৎবাণী অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এই সাম্রাজ্যবাদীর পতন ঘটবে, সেখানে এশিয়া থেকে একটা রাষ্ট্র বা এই অঞ্চল থেকে একটা রাষ্ট্রের উত্থান ঘটবে। আপনি দেখেন, একসময় সারা পৃথিবীকে শাসন করতে কিন্তু ব্রিটিশ কলোনি একটা সময় কি পরিমাণ ছিল। এই যে আমাদের ভারতীয় উপমহাদেশেও ব্রিটিশরা এসে শাসন করতে, শুধু তা না, সারা পৃথিবীর অনেক দেশে এরা কিন্তু তাদের কলোনি তৈরি করেছে, সেখানে সম্পদ লুট করেছে, ইভেন কন্ট্রোলিং করেছে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের সেই শাসন বা শৌর্য বীর্য আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছিল। এরপর থেকে মার্কিনী শক্তিদের আমরা দেখেছি যে উত্তাপ ঘটতেছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার হাতে চলে গেছে পৃথিবীর কন্ট্রোলিং। আজকে ব্রিটিশরাও কিন্তু আমেরিকাকে হালকা হালকা পাপা ডাকে, তাই না? আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত আমেরিকার যেই শৌর্য বীর্য, এগুলোর কিন্তু পতন ঘটবে। ভবিষ্যৎবাণী তাই বলছে যে নতুন একটা শক্তি মানে সামনে আসবে। শক্তিটা কি হবে? সবকিছু ক্যালকুলেশন ঠিকঠাক থাকলে এটা হবে চীন। আপনি দেখেন, চীন এবং আমেরিকার শুল্ক বাণিজ্যের মধ্যে চীন গতকালকে আরেকটা ঘোষণা দিচ্ছে যে যেই সকল রাষ্ট্রগুলো আমেরিকার তেল তেলায়, এদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, এত তেল তেলালে কিছু নাই, তোমরা তোমাদের নীতিতে অটল থাকো। কিন্তু চীন হয়তো পারবে, আমরা আসলে ওই লেভেলে পারবো না। তবে আমরা না পারলেও আগামী দিনে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা কোন লেভেলে যাবে সেটার একটা ট্রেইলার আমরা বুঝতে পারছি। দেখেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের যে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ছিল বাংলাদেশ ইস্যুতে, ওটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ঝুঁকানোর জন্য বা বাংলাদেশকে ঝুঁকানোর জন্য ভারত নানান পদক্ষেপ নিচ্ছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। গতকালকে তারা বলছে যে তাদের উত্তর এবং পূর্ব রাজ্যাঞ্চলগুলোর মধ্যে যেই যোগাযোগকারী রেল নেটওয়ার্কিং সিস্টেম, এটাও তারা বন্ধ করে দিয়েছে। তো তার মানে কি বাংলাদেশ ঝুঁকে যাবে? না, চীন চাচ্ছে বাংলাদেশকে তাদের পকেটে নিতে, আর বাংলাদেশ কি চাচ্ছে? বাংলাদেশও এই মুহূর্তে চাচ্ছে ভারতের সামনে ঝুঁকবে না, প্রয়োজনে চীনের পকেটে যাবে। সেটা ওরকম আমার কাছে মনে হচ্ছে, কারণ বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু, তার সঙ্গে একটা বৈঠকে তিনি বসেছিলেন। ডক্টর ইউনূস বলছেন, এটি কেবল শুরু, আমরা এত কাছাকাছি অথচ এত দূরে কেন? চলুন এই ব্যবধানটাকে ঘুচিয়ে ফেলি। আশা করি আপনি
মানে ওয়াং ইউবুকে বলছেন আবারও বাংলাদেশে আসবেন। আমরা শুধু ভালো প্রতিবেশী নয়, আরো ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই। আর আপনারা জানেন ইতিমধ্যে চীন ঘোষণা দিয়েছে বাংলাদেশে বিশাল আকারের কয়েকটা হাসপাতাল নির্মাণ করবেন, তাই না? যেন ভারতের প্রতি মানুষের যে চিকিৎসার শাস্ত্রের জন্য দৌড়াইতে হয় সেগুলো যেন না হয়, ইন্টারন্যাশনাল লেভেলের কয়েকটা হাসপাতাল তৈরি করে দিবে। এছাড়াও যুব বিনিময়, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে এখানে আলোচনা হয়েছে। চীনের গভর্নর বলছেন যে ইউনান প্রদেশের একটি চীনা ব্যাংক ইতিমধ্যে ডক্টর ইউনুস প্রবর্তিত যে ক্ষুদ্র ঋণ পদ্ধতি সেটা গ্রহণ করেছে, মানে গ্রামীণ ব্যাংকের মতন সিস্টেমটাকে তারা গ্রহণ করেছে। এবং ইতিমধ্যে চীনের বহু মানুষ এই পদ্ধতির সুফল ভোগ করছেন। এমনকি তিনি দুই দেশের সামাজিক লক্ষ্যগুলোর মিল থাকার কথা উল্লেখ করেছেন। আর সরকার, আমাদের ডক্টর ইউনুস তিনি বলছেন যে তার সাথে সম্মতি জানিয়ে যে হ্যাঁ, আমরা এখানে সবকিছুই দুই দেশ একে অন্যের সাথে সহযোগিতামূলক দিতে চাই। আর পেশাগত প্রশিক্ষণ, ডিজিটাল ও ভাষা শিক্ষা, সামুদ্রিক খাবার, আম ও কৃষি পণ্য সহ বিভিন্ন খাতে বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। আর প্রধান উপদেষ্টার বক্তব্য, বাংলাদেশি রোগীদের জন্য চীনের খুনমিংয়ে 4টি হাসপাতাল নির্ধারণ সহ চিকিৎসা পর্যটন চালু করতে চীনের সহযোগিতা আপনার এক নতুন অধ্যায় তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে সফর নিয়ে তিনি বলছেন যে আমাদের লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা, এমনকি কোনো একটি নির্দিষ্ট দেশের প্রতি আমার ধারণা যে এটা থাকা উচিত। একটা দেশের প্রতি আমরা শুধু ঝুঁকে গেলাম সেটা তা না, সবার প্রতি আমাদের কানেক্টিভিটি থাকতে হবে, আমাদেরকে রেসপেক্ট করতে হবে, ব্যবসা বাণিজ্য সহ সবকিছুতে আমাদের অধিকারটা বুঝে নিতে হবে, ঝুঁকা যাবে না। সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষের আমরা যাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছি, ইনি প্রথম থেকেই একটু পরের জিনিসের লোভ বেশি। নিজের বউকে নিয়ে সংসার করতে পারে না, হাসিনাকে নিয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? উনি নিজের বউকে নিয়ে সংসার করতে পারেননি, এখন হাসিনার প্রতি এত ভালোবাসা, ওনাকে রেখে দিয়েছেন ঠাকুরের মতো। উনি মুসলিম বিদ্বেষী, মুসলমানদেরকে দেখতে পারে না, কিন্তু হাসিনাকে খুব ভালোবাসে উনি, কেন জানি না। ইনি হচ্ছেন সেই প্রধানমন্ত্রী। আরে ওয়াকফ সম্পত্তি তো একটা বৃহত্তম আন্দোলনের জায়গা। এই সেই প্রধানমন্ত্রী যিনি কেদারনাথের মন্দিরের সোনার ঘন্টা চুরি করে পিতলের ঘন্টা দিয়ে পরিবর্তন করে দিয়েছে। ইনি সেই প্রধানমন্ত্রী, ইনি সেই প্রধানমন্ত্রী। আপনি কাদের কথা বলছেন? সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির কথা বাদ দিয়ে দেন। পশ্চিম বাংলাতে যে বাংলার মানুষ আমরা, ৮০,৫৪৮ একর জমি আমাদের পশ্চিম বাংলার মাটিতে, তার বাৎসরিক আয় যদি হিসাব করা যায় ৮,৫৫৩ কোটি টাকার আয় হয়। ইমাম সাহেবদের ভাতা দেয় মমতা সরকার ২৩০ কোটি টাকা। বাকি টাকাগুলো যায় কোথায়? কোথায় যায়? সব তথ্য আমাদের কাছে আছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনাটি সারা বাংলাদেশের মানুষকে ক্রন্দন করিয়েছে। প্রত্যেকটি বিবেকবান মানুষ, ছাত্র ছাত্রী, কেউ এই মৃত্যুর পরে ভালো নেই। সকলের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন উঠছে, সামান্য কিছু অপরাধ যেটাকে আপনি অপরাধ মনে করেন, সেই ধরনের কর্মকাণ্ড ঘটলেই কি একটি মানুষের জীবন শেষ হয়ে যাবে? মানে যদি কেউ আপনার দিকে একটু তাকায়, যদি কেউ আপনাকে একটু টিজিং করার চেষ্টা করে, তার কি কোনো আইন বা বিচার বা বিচারিক প্রক্রিয়ায় তার কোনো সমাধান নেই? নাকি বন্ধুদেরকে ডেকে এনে সেখানে তাকে লাশ করে দিয়ে দেশ থেকে শেষ করে দিতে হবে, বিদায় করে দিতে হবে? মানুষের জীবন কি এতই সস্তা? মানুষ কি পৃথিবীতে বেঁচে থাকার ন্যূনতম অধিকার নেই? যেই অপরাধ কিংবা যেই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে করা হয়, সেই একই অপরাধ, একই অভিযোগ আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ছিল কিনা, আছে কিনা, আপনি কি একটাবার জীবনে ভেবে দেখেছেন? একজন শিক্ষার্থী যখন জীবন শেষ হয়ে যায়, বাবা মায়ের সম্পদ, পরিবার থেকে যখন বিদায় নিয়ে যায়, এই একই লোক যদি আপনার ভাই হতো, বোন হতো, তাহলে আপনার আজ কি পরিস্থিতি হতো? এত সস্তা হয়ে গিয়েছে আমাদের জীবনের মূল্য। আমি ভাবতেই পারি না যে পারভেজ কোন দল করে, কোন মত করে, কোন আদর্শ করে, সেটা আমার কাছে দেখার বিষয় নয়। একজন পারভেজ সামান্য একটি জায়গায় এসে 3টি মেয়ের সামনে দাঁড়িয়ে তাদেরকে দেখে হাসাহাসি কিংবা কিঞ্চিত মন্তব্যের কারণে বন্ধুদেরকে ডেকে এনে জীবনটাকে শেষ করে দিতে হবে। তিনি কোনো ধর্ষণ করেননি, কারো উপরে আক্রমণ করেননি, কাউকে নির্যাতন করেননি, কারো উপরে অত্যাচার করেননি, সেই পারভেজকে জীবন থেকে বিতাড়িত করে দিতে হবে। আজকের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে, আমরা আগে বলতাম যে নারীরা নিরাপদ নয়, এখন দেখছি সমাজের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, পুরুষ বা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সে নারী পুরুষ কেউই নিরাপদ নয়। নারীরা যেমন নারীর পদের জন্য বিভিন্ন সময় অভিযোগ তুলতো, তাদেরকে এখন আজকের সর্বোচ্চ নিরাপদ দিতে গিয়ে এখন পুরুষরাও সেখানে জিম্মি হয়ে যাচ্ছে। যে কেউ যে কোনো জায়গায় অভিযোগ তুললেই আজকের বিশ্বস্ততার জায়গায় তদন্ত না করে আজকে তাদেরকেই ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, বিপদে ফেলা হচ্ছে। এই পারভেজ, তার অপরাধ কি? সে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে এটা একটা মর্মান্তিক মৃত্যু ঘটেছে এবং সে কারণে তারা কিন্তু ওখানের 2 জন শিক্ষার্থীকে পর্যন্ত সাময়িক বহিষ্কার করেছে। তার মানে বিশ্ববিদ্যালয় তদন্ত করে বুঝতে সক্ষম হয়েছে যে এই পারভেজ একজন সেই জায়গায় ওই পরিমাণ অপরাধ করে নাই যাতে আপনাকে মেরে ফেলতে হবে। আর যত বড় অপরাধী হোক, কাউকে মেরে ফেলার অধিকার, খুন করার অধিকার, বন্ধুটিকে অত্যাচার করার অধিকার আপনার নেই। হয় আইনের কাছে প্রশ্ন তুলবেন, না হয় প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয়ের কাছে আপনি তুলে দিবেন, কিন্তু আপনি তাকে হত্যা করার অধিকার কে দিয়েছে? আমি খুবই মর্মাহত হয়েছি তার এই বিষয়টা নিয়ে কথা বলতে যাওয়ার আগে। যতগুলো ভিডিও কিংবা তার নিউজ দেখেছি, কোনো জায়গায় আমি দেখতে পাইনি যে এটা কোনো বড় ধরনের এমন কি করে ফেলেছে যাকে পারভেজকে মেরে ফেলতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই দেখা গিয়েছে যে তারা সেখানে 3 জন শিক্ষার্থী ছিল, ছাত্রী ছিল ওই একই বিশ্ববিদ্যালয়ের। তারা পারভেজ তাদেরকে দেখে হাসাহাসি করেছিল। তারা সেই দাবি করেছে, ওই শিক্ষার্থীরা তারা দাবি করেন যারা তিনি আমাদেরকে দেখে হাসাহাসি করেছেন এবং সেই কারণে বন্ধুদেরকে তারা ফোন দিয়েছেন। ওই ছাত্রীরা বন্ধুদেরকে ফোন দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় বিষয়টি মীমাংসাও করেছে।
কিন্তু সেই মীমাংসার পরেও মাহাথি, মেহরাব ও আবুজার গিফারি হাজারিপাড়া এলাকায় কিছু ছেলেকে ডেকে এনে তারপরে এই পারভেজের উপরে আবার হামলা চালায় এবং পারভেজ তখন দৌড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে আসার সময় আঘাতপ্রাপ্ত হন এবং পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে পিঠে আঘাত করে সেই সন্ত্রাসীরা তখন সেখান থেকে পালিয়ে যান। আপনারা জানেন যে এখানে ইতিমধ্যেই বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় তদন্তের স্বার্থে দুজন শিক্ষার্থীকে তারা শোকাজ করেছে এবং তারা ইতিমধ্যেই বহিষ্কার করেছে। তার নাম হচ্ছে একজন ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। ইউনিভার্সিটি অফ স্কলার্স কর্তৃপক্ষ পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক সমবেদনা প্রকাশ করেছে। আমরা এটা নিয়ে দেখেছি পক্ষে বিপক্ষে মতামত চলছে। এটাকে আমি রাজনৈতিক হত্যাই শুধুমাত্র মনে করি না। কেউ মনে করতে পারেন এই পারভেজ ছাত্র দলের সাথে সম্পৃক্ত, তাকে অন্য আরেকটি বৈষম্য বিরোধী আন্দোলন বা নতুন যে এনসিপি তাদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি হত্যা করেছে। কেউ মনে করতে পারেন বন্ধুরা বন্ধুদের মধ্যে সম্পর্ক নষ্ট করে সেখানে তাকে হত্যা করেছে। কেউ মনে করতে পারেন বখাটে ছেলেরা তাকে হত্যা করেছে, ছাত্রীরা তার উপরে এই ধরনের অদূরদর্শী পরিণাম ঘটিয়েছে, যেটা অত্যন্ত জঘন্যতম। আমি মনে করি এই যে নামেই আপনি বলেন না কেন, কোনো নামেই পারভেজ হত্যাকে আপনি চালিয়ে দিতে পারেন না। পারভেজ একজন সাধারণ শিক্ষার্থী, ধরে নিন তিনি কোনো একটি অপরাধ করেছে, ধরে নিন, আমি তর্কের খাতিরে বললাম, সেই অপরাধটা কি করেছে বলেন? তিনি কোনো মেয়ের গায়ে হাত তুললেন না, কাউকে ইফতিজিং করলেন না, কাউকে ধর্ষণ করলেন না। হ্যাঁ, তিনি কাউকে দেখে হাসাহাসি করেছেন। আমাদের যুব সমাজ আজকে কোন দিকে যাচ্ছে আপনারা তো নিশ্চয়ই ভালো করে জানেন। আমাদের বাবা মা তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, আপনি ভালো করে জানেন। শিক্ষা ব্যবস্থা কোথায় আওয়ামী লীগ চালিয়ে গিয়েছে আপনারা ভালো করে জানেন। তো আমাদের তো এই দেশটা সুফি সাধকে ভরপুর না। আর যারা এই সুফি সাধকগিরি দেখাচ্ছেন, আপনিও তো কেউ না কেউ আপনার আত্মীয় স্বজন এরকম ছোটখাটো অপরাধের সাথে সম্পৃক্ত। আরে ভাই, একজনের দেখে হাসি দিলেই তাকে মৃত্যুর কোলে ঢুলে দিতে হবে, শেষ করে দিতে হবে। পারভেজের জীবনের কোনো মূল্য নেই। একটা মানুষের জীবন চলে গেলে আর কিচ্ছু ফেরত আসে না প্রিয় ভাইরা। আজকে সে কারণে আমি এই পারভেজের হত্যার সাথে সম্পৃক্ত সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, তার দ্রুত গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় আনার আমি উদাত্ত আহ্বান জানাই। আমি পারভেজকে কোনো দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। পারভেজ একজন ছাত্র, পারভেজ আমাদের সন্তান, পারভেজ আমাদের ভাই, পারভেজ আমাদেরই পরিবারের কারো না কারো সদস্য। তাকে কেউ মেরে এভাবে পার পেয়ে যাবে সেটা আমি চাই না। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক কথা রিপিট চলছে এখন। কে কাকে হার জিত করাতে পারে। আমি এই হার জিতের পক্ষে নই। এই কারণেই আমাদের সুষ্ঠু কোনো বিচার হয় না। কোনো মানুষ কোনো জায়গায় সত্যিকার মৃত্যুবরণ করলেও, মানে তাকে অত্যাচার করে মেরে ফেলা হলেও, সেই বিচারটা আর সমাজে কেউ পায় না। এর কারণ তখন আমরা দলবাজ করি। একজন আমার দলের পক্ষে মিথ্যা হলেও আমরা অবস্থান গ্রহণ করি, আর একজন সত্য হলেও তিনি আমার বিরুদ্ধে, তাই তার বিরুদ্ধে কথা বলা শুরু করি। প্রিয় ভাইরা, আমি পারভেজের পরিবারের সমবেদনা জানাই তাদের প্রতি। পাশাপাশি পারভেজের আত্মার মাগফিরাত কামনা করি, জান্নাতের সুউচ্চ মাকাম অবশ্যই কামনা করি। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমাদের সমাজের এই ধরনের হত্যাকাণ্ড যদি কমাতে হয়, তাহলে আমাদেরকে বিবেককে জাগ্রত করতে হবে। যেই বন্ধুরা এই কাজটি করেছেন, ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েছেন, আপনার জীবনও শেষ হবে, এর জীবনও শেষ হয়ে গিয়েছে, লাভটা কি হলো? আপনাদেরকে সংযত হতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, সুন্দর ব্যবহার জানতে হবে। যে কাউকে আমার মতের ভিন্ন হলেই তাকে ঘায়েল করতে হবে, এই আদর্শ থেকে বের হয়ে আসতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।